ফের ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার খড়গ। এবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের ঘনিষ্ঠ একজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দুটি সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনে ইসরায়েলিদের জন্য অর্থ সংগ্রহের জেরে গেল 19 এপ্রিল বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। ইসরায়েলের অধিকৃত অঞ্চলে বসতি স্থাপন ও সহিংসতায় যুক্ত দায়ীদের বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর অবস্থান এই নিষেধাজ্ঞার মাধ্যমে স্পষ্ট হয়েছে। চলতি বছরে এরই মধ্যে 5 বসতি স্থাপনকারী ও 2টি ইসরায়েলি স্থাপনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নীতির প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বিরোধিতার সর্বশেষ লক্ষণ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ফের ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার খড়গ। এবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের ঘনিষ্ঠ একজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দুটি সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনে ইসরায়েলিদের জন্য অর্থ সংগ্রহের জেরে গেল 19 এপ্রিল বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। ইসরায়েলের অধিকৃত অঞ্চলে বসতি স্থাপন ও সহিংসতায় যুক্ত দায়ীদের বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর অবস্থান এই নিষেধাজ্ঞার মাধ্যমে স্পষ্ট হয়েছে। চলতি বছরে এরই মধ্যে 5 বসতি স্থাপনকারী ও 2টি ইসরায়েলি স্থাপনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নীতির প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বিরোধিতার সর্বশেষ লক্ষণ। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বলছে, এই নিষেধাজ্ঞার ফলে অভিযুক্ত ব্যক্তি ও সংস্থার যুক্তরাষ্ট্রে থাকা সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি মার্কিনিরা তাদের সঙ্গে কোনো প্রকার ব্যবসা ও লেনদেন করতে পারবে না। নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তির পরিচয় জানিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই ব্যক্তির নাম বেন জিয়ন গোপস্টেইন। তিনি কট্টর ডানপন্থী গোষ্ঠী লেহাবার প্রতিষ্ঠাতা। ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদের সঙ্গে ইহুদিদের সম্পর্কের বিরোধিতা করেন তিনি। ধর্ম ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে আরব বিরোধী আন্দোলনে তার বড় ভূমিকা রয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার জানান, লেহাবা গ্রুপের সদস্যরা পশ্চিম তীরকে অস্থিতিশীল করতে চায়। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার দিনে একই কাজ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন করে 4 ইসরায়েলি ও 2 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এক বিবৃতিতে ইইউ জানিয়েছে, তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্পত্তি ও পারিবারিক জীবনের অধিকার লঙ্ঘন করছে। 1967 সালে যুদ্ধের পর জর্ডান নদীর পাশে পশ্চিম তীর দখলে নেয় ইসরায়েল। এরপর থেকেই সেখানে ধীরে ধীরে ইহুদিদের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগী হয় তারা। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ অবৈধ, তবে এর তোয়াক্কা করে না ইসরায়েল। ফিলিস্তিনিদের হটিয়ে জমি দখল করে বসতি নির্মাণ করে যাচ্ছে তারা। এতে করে ইসরায়েলের পুরনো মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে সরাসরি মুখোমুখি অবস্থানে ইসরায়েল ও ইরান। মধ্যপ্রাচ্যের সংঘাত কি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার পথে? প্রথমে ইসরায়েলি আঘাতটা হানে। জবাবে প্রথমবার ইসরায়েলে আক্রমণ করে ইতিহাস গড়ে ইরান। 13 এপ্রিল দুনিয়ার ঘুম ভেঙেছে ইসরায়েলে ইরানি হামলার খবর শুনে। চিরশত্রুদের মাঝে উত্তেজনা, জল্পনা কল্পনা আর হিসেব নিকেশের অবসান ঘটিয়ে সপ্তাহ না ঘুরতেই ইরানে সীমিত আকারে সামরিক হামলা চালালো আঞ্চলিক চিরশত্রু ইসরায়েল। ইরানি মিডিয়া জানিয়েছে, কেন্দ্রীয় শহর ইস্ফাহানের ওপর 3টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে, যদিও ইসরায়েল সরকার কোনো মন্তব্য করেনি। ইরান ইসরায়েলে 300টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর পরই পাল্টা হামলা চালালো ইসরায়েল। তাহলে কি ছায়াযুদ্ধের অবসান? 1 দশকব্যাপী আঞ্চলিক প্রক্সি যুদ্ধে আবদ্ধ ছিল ইসরায়েল ও ইরান। ইরান ইসরায়েলের বিরুদ্ধে তার প্রক্সিদের ব্যবহার করেই এগিয়ে যাচ্ছিল। গাজায় রক্তক্ষয়ী ইসরায়েল হামাস যুদ্ধের সময় ইরান ইসরায়েল উত্তেজনা বেড়েছে। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি ইসরায়েলি ভূখণ্ড এবং লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ আক্রমণ করেছে। তবে এপ্রিলের প্রথম দিন সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা পরিস্থিতি বদলে দেয়। প্রতিশোধ নিতে নিজেই মূল ভূমিকায় অবতীর্ণ হয় এবং ইসরায়েলের ওপর ঐতিহাসিক হামলা চালায় ইরান। র্যাপিড অ্যান্ড এনার্জি গ্রুপের গ্লোবাল ওয়েল সার্ভিসের ডিরেক্টর কে সিগেল বিশ্বাস করেন, একটি যুদ্ধের লাইন এখন অতিক্রম করা হয়েছে। ইরানের ওপর ইসরায়েলের হামলা, ইসরায়েলের ওপর ইরানের আক্রমণ, আবার ইসরায়েলের হামলা, ফলে যুদ্ধ পরিস্থিতি চলছে। ছায়াযুদ্ধের অধ্যায়ের অবসান হয়েছে। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টও স্বীকার করেছেন, শত্রুতা একটি নতুন স্তরে প্রবেশ করেছে। ওলমার্টের মতে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এটি নিয়ে কোনো প্রশ্ন নেই।
তাহলে ইরানের কোর্টে কি বল ফিরে এসেছে? সামরিক বিশ্লেষকরা ইরানের ওপর ইসরায়েলের আক্রমণকে আপাতত সীমিত প্রকৃতির বলে মন্তব্য করেছেন। আবার 13 এপ্রিল শনিবার রাতে ইরানের হামলার কথা আগে থেকেই জানানো হয়েছিল ইসরায়েলকে, যাতে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে নিতে পারে। রাজনৈতিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ইউরেশিয়া গ্রুপের সিইও ইয়ান ব্রেমার ইসরায়েলের ওপর তেহরানের অভূতপূর্ব হামলা সম্পর্কে এক্সে একটি পোস্টে লিখেছেন, ইরানের আক্রমণকে সহজে বাধা দেওয়ার জন্য এবং প্রতিরোধ সেট করার জন্য ডিজাইন করা হয়েছিল। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল সিং এর মতে, ইসরায়েলের আক্রমণ ছিল খুব দৃশ্যমান, কিন্তু আমরা যে তথ্য পেয়েছি তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ইরানের কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। প্রকৃতপক্ষে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি। ইরান গত সপ্তাহে সাড়া দিয়েছিল, ইসরায়েল এই সপ্তাহে, তাই বল আবার ইরানের কোর্টে ফিরে এসেছে। এখন কি ঘটতে চলেছে? খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কোনো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি অলি। সরকারের উদ্দেশ্যে লিবারেল ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট বীর বিক্রম ডক্টর কর্নেল আলী আহমদ বলছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো একজন গুণী এবং সর্বজনীন গণতন্ত্রের রূপকারকে বিনা দোষে কারাগারে রেখে যে অন্যায় করছেন, একদিন আল্লাহর কাছে কি জবাব দেবেন? তিনি বলেন, বেগম জিয়ার মুক্তি চাই। আমি একজন বীর বিক্রম, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনার কাছ থেকে আমার অনুরোধ, খালেদা জিয়ার মুক্তির জন্য আপনাদের সঙ্গে আমি যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত। শনিবার এলডিপির ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, ডক্টর নিয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এডকে কিউ স্যাকলাইন, সাবেক ডিসি হামিদুর রহমান খান, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাড আবুল হাশেম, প্রচার সম্পাদক অ্যাড নীলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, পূর্বের সাধারণ সম্পাদক অসীম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবাহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মাদ্রাজি, আইনজীবী ফোরামের আহ্বায়ক ডক্টর নূরে আলম, কৃষক দলের সভাপতি এবিএম সেলিম, সাংস্কৃতিক দলের মাহমুদ প্রমুখ